এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাহেবী এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়, তার দু চোখ ভর্তি পানি। উর্বি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাহেবীর চোখ বন্ধ করে ফেলে, পানি গড়িয়ে পড়ে বদ্ধ চোখের কার্নিশ বেয়ে। উর্বি কিছু বলে না, তার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কিছু সময় দুজনেই চুপচাপ। উর্বি বলে, শাস্তি দেবে পাপার দাদুর মতো মুখ ঘুরিয়ে রেখে আমার থেকে? সাহেবী ছুটে গিয়ে উর্বিকে জড়িয়ে ধরে। ক্লান্ত শরীরে উর্বি শক্তি ফিরে পায়। ডান হাতে আঁকড়ে ধরে অভিমানী সপ্তদোষীকে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সাহেবী কাঁদছে, শব্দহীন কান্না। একটু পর পর কেঁপে কেঁপে উঠছে সে। শেফালি নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ওয়ার্ড বয় এসে উচ্ছ্বাসকে একটা শার্ট পরিয়ে দিয়ে যায়। উচ্ছ্বাস বেড়ে হেলান দিয়ে বসে আছে। শাখাওয়াত চৌধুরী জানালার কাছ থেকে সরে আসে। শেফালি হাতের খাবারটা ছেলের মুখের সামনে তুলে ধরে বলে, তোর মনে আছে আমার হাতের হালুয়া খাওয়ার জন্য তুই সব সময় কেমন পাগলামি করতিস? উচ্ছ্বাস ম্লান হেসে খাবারটা মুখে নিয়ে খায়। শাখাওয়াত চৌধুরী একটা চেয়ার টেনে উচ্ছ্বাসের সামনে বসে। উচ্ছ্বাস বাবার দিকে তাকায়। শাখাওয়াত চৌধুরী বলতে থাকে, সামনের সপ্তাহে রায় ঘোষণা হবে। উচ্ছ্বাস অত্যন্ত স্বাভাবিকভাবে বলে, ভালো কথা। শেফালি আগের মতো হু হু করে কেঁদে ওঠে না, খুব স্বাভাবিকভাবে নিজের নিয়তিকে মেনে নিয়ে উঠে দাঁড়ায়। শাড়ির আঁচল দিয়ে নিজের আদরের ছেলের মুখ মুছিয়ে দিতে থাকে। শাখাওয়াত চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, কেন করলে? উচ্ছ্বাস বাবার দিকে তাকিয়ে হেসে ফেলে। মুহূর্তে বুকের ডান পাশে যন্ত্রণা অনুভব করে। হাত দিয়ে ব্যান্ডেজ চেপে ধরে, যন্ত্রণাটুকু হজম করে। খানিক বাদে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কখনো ভালো ছেলেও হতে পারেনি, না হতে পেরেছে ভালো প্রেমিক। ভাবলাম সেরা খারাপ মানুষ হই। উচ্ছ্বাস হাসতে হাসতে হেলান দিয়ে দু চোখ বন্ধ করে ফেলে। শাখাওয়াত চৌধুরী অসহায়ের মতো ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। শেফালি ছুটে কেবিন থেকে বেরিয়ে শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। কেবিনের বাইরে পাহারা দিতে থাকা কনস্টেবল দুজন তাকে দেখছে তাকিয়ে তাকিয়ে। ম্যাম আপনি এখানে? নার্সের ডাকে উর্বি পিছু ফিরে তাকায়। নার্স মেয়েটা উর্বির কাছে এগিয়ে এসে বলে, ম্যাম কোথায় যাচ্ছেন আপনি? উর্বি আশেপাশে তাকিয়ে বলে, 3 তলায় শর্মির কাছে। খেপেছেন ম্যাম? স্যার জানতে পারলে আমি বকা খাবো। আপনি কেবিনে চলুন। কিচ্ছু হবে না, তোমার স্যারের সব বকা আমি খেয়ে নিব। আমি একটু যাই শর্মির কাছে। নার্স উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বির কণ্ঠে অনুরোধের সুর। এখন কেন যেতে চাইছো? রাওনাফের কণ্ঠস্বর শুনে চমকে উঠে দুজনেই। রাওনাফ দাঁড়িয়ে আছে তাদের পেছনে। উর্বি মাথা ঘুরিয়ে তাকায়। রাওনাফ নার্সের দিকে এক পলক তাকায়। নার্স চলে যায়। মাথা ঘুরিয়ে উর্বির পা থেকে মাথা পর্যন্ত দেখে রাওনাফ, তারপর বলে, এখন কেন শর্মিকে দেখতে যেতে চাইছো? উর্বির অভিমান হয়। টানা একটা দিন কঠিন কঠিন কথা শুনিয়েও মন ভরেনি। এখন রাত দুপুরে এসেছে কথা শোনাতে। উর্বির ইচ্ছে করলো দুটো কথা শুনিয়ে দিতে। ইচ্ছে করলো বলতে, হার্ট সার্জন আপনার নিজের হার্ট কই, কিন্তু সে বলল না। নিজেকে শুধরিয়ে নিয়ে নিজেকে নিজে বলল, মেনে নে উর্বি, তুই দোষী, এই গোস্বাটুকু মেনে নে। চোখ সরিয়ে নিচু গলায় উত্তর দেয়, মরলে তো সব চুকেই যেত, যেহেতু মরিনি তাই আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। কথাটা বলেই উর্বি ধীর পায়ে হেঁটে চলে যায়। রাওনাফ দাঁড়িয়ে থাকে চুপচাপ। তোদের চ্যাঙ্কুক আসবে সামনের 25 তারিখে বাংলাদেশে, জানিস তুই শর্মে? শর্মির চোখ খুশিতে চকচক করে ওঠে। পরক্ষণেই অবিশ্বাসের নজরে নাবিলের দিকে চোখ সরু করে তাকিয়ে ধিমি আওয়াজে বলে, যাও তো, বিরক্ত করো না, এমনি আমার মুড ভালো নেই। সত্যি বলছি, বাবা তো তোরা সাইমির জন্য কনসার্টের টিকিট এনেছে রে। তোরা কি লাকি রে, অনেকেই পাইনি টিকিট। নাবিলের পড়ার ধরনে শর্মি একটু একটু বিশ্বাস করতে শুরু করলো যেন। নাবিল শর্মির দিকে তাকিয়ে চুপ চুপ শব্দ করে আফসোসের প্রকাশ করে বলে, লাভ কি? তুই তো ন্যাড়া, এই বেল মাথা নিয়ে নিশ্চয়ই জ্যাংকুকের কনসার্টে দেখতে যেতে পারবি না। জ্যাংকুক ন্যাড়ার মেয়ে কনসার্টে অ্যালাউ করবে না তার।
কথাটা বলেই নাবিল খিক খিক করে হাসতে থাকে। শর্মি খেপে গিয়ে বলে, জানতাম তুমি মিথ্যা বলছো। যাও তো এখান থেকে ভাইয়া, বিরক্ত করো না। নাবিল হাসি থামায় না, বলতে থাকে, তোকে এখন কেমন লাগছে জানিস? তাক বললাম না। আমাকে যেমন লাগুক, ফাবিয়া আপুকে ভালো লাগলেই হলো। যাও এখান থেকে। ফাবিহার কথা শুনে নাবিল দমে যায়। উর্বি দরজার বাইরে দাঁড়িয়ে দুই ভাই বোনের খুনসুটিময় আলাপ শুনছিল। নাবিলকে দেখে আর সে ভেতরে যাওয়ার চেষ্টা করে না। উর্বির ছায়ামূর্তি কেবিনের ভেতরে দৃশ্যমান। শর্মী চোখ পড়তে নিচু গলায় ডাকে, কে ওখানে, কে? উর্বি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কেবিনের ভিতরে প্রবেশ করে। নাবিল ঘুরে তাকায়। শর্মী উর্বিকে দেখেই চেঁচিয়ে ওঠে, আন্টি তুমি এসেছো? আল্লাহ, আমি কত বলেছি পাপাকে, কেন আসেনি আন্টি এতদিন? একটা ফোন দাওনি। আমি সবাইকে কত করে বলেছি আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি ব্যাস ব্যাস থামো, এত কথা বলো না তুমি। উর্বিকে শর্মীর এক হাত আঁকড়ে ধরে আরেক হাত শর্মীর মাথায় রাখে। শর্মী বলতে থাকে, তুমি ঠিক আছো তো আন্টি? উর্বি মাথা নাড়ায়, অস্পষ্ট স্বরে বলে, একেবারেই ঠিক আছে আম্মু। নাবিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এক পলক উর্বির হাতের দিকে তাকিয়ে উর্বির মুখের দিকে তাকায়। তারপর কপাল কুঁচকে নিচু স্বরে বলে, আপনি বলুন। সংবেদনশীল বাবার সংবেদনশীল ছেলে বলে কথা। নিজের রাগ আর ক্ষোভকে পাশে রেখে খুবই বিনয়ী হয়েছে উর্বির প্রতি। নাবিল চেয়ারটা উর্বির দিকে ঠেলে দেয়। উর্বি নাবিলের মুখের দিকে তাকায়, তারপর বসে চেয়ারটায়। শর্মী উর্বির থেকে নিজের হাত সরিয়ে নিয়ে উর্বির হাত আগলে ধরতেই দেখে উর্বির হাতে ব্যান্ডেজ। সাথে সাথে চেঁচিয়ে ওঠে, আন্টি ওই লোকটা করছে, তাই না? ওই লোকটা করেছে এমন? উর্বি মাথা নাড়ায়, চোখ ঝাপসা হয়ে উঠছে তার। কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, কিছু হয়নি তোমা। শর্মী কেঁদে ফেলে। মায়া মায়া ফর্সা মুখটা রক্তিম হয়ে ওঠে মুহূর্তেই। ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, বাজে লোক, একটা জঘন্য লোক। তোমাকে কোথাও নিয়ে যায়নি তো? যেতে পারেনি তো? ছোটখাটো আদুরে শরীরটাকে আঁকড়ে ধরে উর্বি কপালে চুমু খেতে থাকে। মাঝখানে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, কোথাও নিতে পারিনি। আর মেরেছিল খুব আরো? না মা। উর্বি কেঁদে ফেলে। তবে এই ব্যান্ডেজ কি করেছে? কেটে দিয়েছে? উর্বি কিছু না বলে শর্মীকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। শর্মী বলতে থাকে, বাবা বলেছে লোকটাকে ছাড়বে না, আর কোনো ভয় নেই। উর্বি কাছে কোথায় সে চতুর্দর্শী মেয়েটাকে অভয় দেবে? উল্টো মেয়েটা তাকে অভয় দিচ্ছে। নিজের এতটা মর্মান্তিক মুহূর্তেও শুধু উর্বির ক্ষতি হয় না নিয়ে ছটফটাচ্ছে। এই প্রকারও ভালোবাসা সে কেন আরো আগে অনুভব করলো না? কেন অনুভব করলো না তার জীবনের অংশীদার এই মেয়েটিকে? সে তার জীবনের একক দাবিদার ছিল না, অংশীদার ছিল এই মেয়েটিও, যার সাথে উর্বির কোনো রক্তের সম্পর্ক নেই। মরে গেলে এইসব তো কখনো জানা হতো না উর্বির, জানা হতো না। নাবিল উর্বি আর শর্মীর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়, তারপর কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। শর্মী উর্বির শাড়ি খাঁজে ধরে কাঁদতে থাকে। উর্বি শর্মীর চোখের পানি মুছিয়ে দেয়, আদুরে গলায় বলে, আর কোনো ভয় নেই তো। আমি জানি তো আমার শর্মী আছে, সে আমায় প্রোটেক্ট করবে। এত শক্তি কোথায় পেলে সেদিন শর্মী? তোমার পাপার বানানো অরেঞ্জ জুস খেয়ে? শর্মী হেসে ফেলে। উর্বি আরো শক্ত করে জড়িয়ে ধরে শর্মীকে। মেয়েটাকে জড়িয়ে ধরতে গিয়ে সে টের পেল গত দিনগুলোর ঝুঁকি গ্লানি সব কর্পূরের মতো উবে যাচ্ছে। শর্মী নিজেকে আরো আরো মিশিয়ে দিচ্ছে উর্বির গায়ে। বাচ্চাদের মতো আদুরে গলায় বলে, আমি তোমার একটা সিক্রেট জানি আন্টি। উর্বি অবাক হবার মতো করে বলে, কি সিক্রেট? আমি তো পড়া বাদ দিয়ে জাংকুকের লাইভ দেখিনি। শর্মী দু হাতে মুখ চেপে হাসছে উর্বির কথায়। উর্বি বলতে থাকে, গেটের বাইরে ফুচকার গাড়ি থামিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ফুচকাও খাইনি। আমি তো রেজাল্ট কার্ড পাপাকে দেখাবো না, তাই আন্টিকে দিয়ে লুকিয়ে লুকিয়ে সাইন করাইনি। আমি তো ডায়েরিতে জাংকুকের স্টিকার লাগিয়ে রাখিনি। আমার আবার কি সিক্রেট? শর্মী খিলখিলিয়ে হাসে। দরজার বাইরে দাঁড়িয়ে নাবিল নির্লিপ্ত হয়ে শর্মী আর উর্বির কথোপকথন শুনছে। শর্মী লজ্জায় মুখটা লাল লাল করে বলে ওঠে, তোমার বাবু হবে আন্টি? উর্বি দারুণ লজ্জা পেয়ে চমকে ওঠে। অসুস্থতে ছেয়ে যায় তার চেহারা। মেয়েটা বড় হলেও উর্বির কাছে বাচ্চাই মনে হয়।
তাই অস্বস্তি একটু বেশি। শর্মি লাল হতেই থাকে লজ্জায়, নিচু স্বরে বলতে থাকে। লামু আন্টি বলেছে। উর্বি চুপ করে থাকে। শর্মি বলতে থাকে। আরেকটা সিগারেট বলে আন্টি। উর্বি অস্পষ্ট স্বরে বলে। কি? শর্মি কিছু মুহূর্ত সময় নিয়ে নিচু স্বরে বলে ওঠে। আমার ছোট বাবু খুব খুব পছন্দ। উর্বির ইচ্ছে করছে ছুটে কেবিন থেকে পালিয়ে যেতে। লজ্জা হচ্ছে খুব, কিন্তু লজ্জা তো কাটিয়ে উঠতেই হবে। সে বলে, অনেক পছন্দ। শর্মি মাথা নাড়ায়, নিচু স্বরে বলতে থাকে। আমি খুব এক্সাইটেড ছিলাম অন্তরা চাচির বেবিটা নিয়ে। উর্বি নীরব থাকে। শর্মি বলে ওঠে। আরেকটা সিগারেট বলবো? কি? আমার ভাই বাবু খুব পছন্দ। ভাই বাবু হলে বেশি ভালোবাসবো। উর্বি জড়তা কাটিয়ে শর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। বোন বাবু পছন্দ নয় কেন? বোন তো আছে আমার। ভাইও তো আছে তোমার। ও ভালো না, আমাকে অনেক বিরক্ত করে। একটা ভালো ভাই লাগবে। উর্বি হেসে ফেলে। শর্মিও হাসে সাথে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব কথা শুনছে নাবিল। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। শর্মি তাদের থেকেও বেশি উর্বির ক্লোজ, এটা নাবিল টের পাচ্ছে। পুরো মুখে অস্বস্তির ছেয়ে আছে তার। চোখের সামনে স্বপ্নের সে দৃশ্যটা ভেসে ওঠে। পাপা ছোট বাচ্চাটিকে পরম আদরে কুলে তুলে চুমু খায়। নাবিলের ডাক তার পাপা শুনতে পায় না। গতকাল রাতেও সেই স্বপ্নটা দেখেছে, একটা দুঃস্বপ্ন, যেটা খুব শিগগিরই বাস্তব হতে চলেছে। পাপা পুরোপুরি দূরে সরে যাবে তাদের কাছ থেকে, পুরোপুরি, যেটা আবেগী আর মাথা মোটা শর্মি বুঝতে পারছে না। নাবিল সিদ্ধান্ত নিয়েছে, যদি এমন কিছু হয় তাহলে সে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। শর্মি হাসতে হাসতে এক পর্যায়ে মুখটা শুকনো করে ফেলে। তার হাত চলে যায় মাথায়, কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলতে থাকে। আগামী পরশু ঈদ আন্টি। আমি ন্যাড়া মাথা নিয়ে কিভাবে ঈদ করব? ওরা এটা কিভাবে করে দিল? উর্বি হেসে শর্মির দিকে তাকায়। শর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। এবারে ঈদটা একটু খারাপ হোক, সামনের ঈদে চুলগুলো লম্বা হয়ে যাবে। আন্টি আমাকে ঈদের আগে বাড়িতে নেবে না? আমার ঈদ কি এই হসপিটালেই হবে? উর্বির মনটা খারাপ হয়ে যায়। এই বিষয়ে সে তো ভালো বলতে পারবে না। ডক্টররা জানেন বাড়িটা শর্মিকে ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগে। সে শর্মিকে আগলে রেখে বলতে থাকে। তোমার ঈদ যদি হসপিটালে হয়, খানবাড়ির সবার ঈদ হসপিটালেই হবে। আজ ঈদের দিন। সকালবেলাটা শর্মির কাছে তার জীবনের সব থেকে বিদঘুটে সকালবেলা। একরাশ বিরক্তি এবং হতাশা নিয়ে কেবিনের বেডে আজ শোয়া হয়ে আছে সে। তার বেডের পাশেই একটা বাটিতে ভেজিটেবল স্যুপ আর অরেঞ্জ জুস রাখা। একরাশ অনীহা নিয়ে কয়েক চামচ স্যুপ খেয়ে নিয়েছে সে। নার্স এসে দুটো ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে। শর্মির মনটা ক্রমে ক্রমে খারাপ হচ্ছে। আজ ঈদের দিন, সবাই বাড়িতে, আর সে এই হসপিটালের কেবিনের মধ্যে থেকে ছটফট করছে। রাতে পাপা থাকেনি তার কাছে, না থেকেছে আন্টি, না বাড়ির অন্য কেউ। পাপা, আন্টি, ভাইয়া, আপু, চাচু, চাচিরা, খালামণিরা কেউ এখন অব্দি আসেইনি। অন্য দিনগুলোতে কেউ না কেউ তার সাথে থাকতো, অথচ আজ সে সম্পূর্ণ একা। গায়ে একটা হসপিটালের আকাশি রঙের পোশাক। আকাশি শর্মির সব থেকে অপছন্দের রং। মুখ ভার করে বসে আছে সে। আজ যেই আসুক সে কারোর সাথে কথা বলবে না। সবাই আনন্দ করুক, শর্মির কথা কারো ভাবতেই হবে না। ক্রোধ প্রকাশের মাঝেই দরজার পর্দা সরিয়ে উকি দেয় উর্বি। শর্মির চোখে চোখ পড়তেই শর্মি চোখ সরিয়ে নেয়। উর্বি ভেতরে ঢোকে। তার গায়ে একটা নতুন শাড়ি। শর্মি খেয়াল করেছে তার পেছনে ভেতরে ঢোকে রাউনফ। রাউনফের গায়ে একটা সাদা রঙের পাঞ্জাবি, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মাথায় রাউনফ পাগড়ি ধরনের একটা বস্তু লাগিয়ে রেখেছে। শর্মি বিষয়টা খেয়াল করলেও পাত্তা দেয় না। রাউনফের হাতে একটা টিফিন ক্যারিয়ার আর একটা শপিং ব্যাগ। সে সেগুলো কেবিনের মধ্যে থাকা একটা সেন্টার টেবিলের উপর রেখে শর্মির দিকে তাকায়। শর্মি মুখ ভার করে রেখেছে, স্বাভাবিক। সকালে ঈদের নামাজ আদায় করে তারপর এসেছে হসপিটালে তারা। একটু দেরি হয়েছে সবকিছুর আয়োজন করতে গিয়ে। আজ খান বাড়ির সবাই সিটি মেডিকেয়ার ঈদ উদযাপন করবে বলে এসেছে। বাড়ির সবাই অন্য ওয়ার্ডগুলোতে ঈদের ফিরনি বিলি করছে, সাথে নানা রকম খাবার। হসপিটালে ডিউটিরত নার্সগুলো তাদের সাহায্য করছে। রাউনফ, শর্মি আর উর্বির দিকে এক পলক তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়।
উর্বি ঘুরে শর্মির দিকে তাকায়, গাল টেনে দিয়ে বলে, রেগে আছো? আমি ভেবেছি আমার কথা ভুলেই বসে আছো সবাই। উর্বি হাসে, শপিং ব্যাগটা হাতে তুলে নিয়ে শপিং ব্যাগ থেকে একটা ড্রেস বের করে শর্মির সামনে ধরে, মুখ হাসি হাসি করে বলে, তোমার পাপা কিনেছে কাল তোমার জন্য। শর্মি ড্রেসটা দেখে ভীষণ খুশি হয়। সে এক্স্যাক্টলি এই ড্রেসটাই পছন্দ করেছিল, কিন্তু স্টক আউট হয়েছিল বলে অর্ডার করতে পারেনি। খুশি হয়ে ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, তারপর নিজের গায়ে রেখে ঘুরে কেবিনের আয়নার দিকে তাকাতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। ন্যাড়া মাথা, মাথায় একপাশে ব্যান্ডেজ, নিজেকে কুৎস্ত্রী হিসেবে ভাবার জন্য এই দৃশ্যটি যথেষ্ট। উর্বি তা খেয়াল করে, এগিয়ে এসে শর্মির ড্রেসটা তার হাত থেকে নিয়ে শর্মিকে বেড়ে বসায়। শর্মির শুকনো মুখটা উঁচু করে তুলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে শর্মিকে রেডি করিয়ে দিতে থাকে। জামা পাল্টে দিয়ে হাত মুখ ধুয়ে গালে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দেয়। শর্মি চুপচাপ দেখছে, তার একটুও ভালো লাগছে না। উর্বি শর্মির অনীহা পাত্তা না দিয়ে শর্মির চোখে আইলাইনার লাগিয়ে দেয়, নখে নেল পালিশ লাগিয়ে দেয়। সবশেষে উর্বি শর্মির কপালে একটা টিপ পরিয়ে দেয়, তারপর শর্মিকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। শর্মি আয়নার দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, টয় স্টোরির মিসেস পটেটো লাগছে আমাকে। আমার কাছে শর্মিই লাগছে। সাজিয়ে দিয়ে শর্মিকে বসিয়ে তাকে ঈদের ফিরনি খাইয়ে দিতে দিতে উর্বি বলে, আজ সবাই হসপিটালে ঈদ করবে। আমাদের শর্মির সাথে সবাই এসেছে। হসপিটালের ডক্টরস রুম ফাঁকা করে সেটাকে একটা ছোটখাটো মুভি থিয়েটার বানানো হয়েছে। সবাই মুভি দেখবে ঈদের দিন দুপুরটা। শর্মি অবাক হয়ে যায়। এত বড় হাঁ করো না মেয়ে, আরো অবাক হওয়া বাকি আছে। রাউন্ড অফ এর মাঝে দরজায় নক করে, উর্বি গিয়ে দরজা খুলে দেয়। রাউন্ড অফ এসে শর্মির সামনে দাঁড়ায়। শর্মি তার পাপার মাথার দিকে তাকিয়ে বলে, পাখির মতন ওই বস্তুটা পরে আছো কেন পাপা? তোমাকে অদ্ভুত লাগছে। উর্বি মুস্কি মুস্কি হাসে, রাউন্ড অফও হাসে। এরই মাঝে কেবিনে ঢুকে শফিউল আর সামিউল, তাদের পিছু পিছু নাবিল। শর্মি খেয়াল করে সবার মাথাতেই একই ধরনের পাগড়ি। শর্মি যার পরনায় অবাক হয়ে সবার মুখের দিকে তাকায়। সারপ্রাইজ, ঈদ মোবারক মামনি। কথাটা বলেই রাউন্ড অফ একটানে পাগড়িটা খুলে ফেলে। শর্মি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার পাপার দিকে। এক একে সবাই নিজেদের মাথার পাগড়ির মতো বস্তুটা খুলে ফেলে। শর্মি বোকার মতো উর্বির দিকে তাকায়। উর্বি মুখে শাড়ির আঁচল চেপে ধরে হাসে। শর্মি বলে ওঠে, এসব কি? রাউন্ড অফ নিচের ন্যাড়া মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমরা সবাই শর্মি সেজেছি। শর্মি হতভম্ব ভাব কাটছে না, সে রাগে গসগস করতে থাকে। কেন করছো এটা? তোমাকে অদ্ভুত লাগছে পাপা। রাউন্ড অফ হাসে, মেয়েকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমার মামনির জন্য করেছি। শর্মি কেঁদে ফেলে, তারপর পাপা চাচাদের ও ভাইকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে সবার দিকে তাকিয়ে শর্মি খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে কুটি কুটি হয়। তার এখন আর নিজেকে কুশ্রী লাগছে না। উর্বি কেবিনের এক পাশে দাঁড়িয়ে দেখতে থাকে সবাইকে। সবার এই সামান্য স্যাক্রিফাইসটুকু শর্মিকে আনন্দ দিচ্ছে। শর্মির সেই আনন্দ দিচ্ছে উর্বিকে। রাউন্ড অফ মেয়েকে ঈদ সালামি দেয়। শর্মি খপ করে টাকাটা নিয়ে পাপাকে জড়িয়ে ধরে বলে, এটা আমার লাইফের সব থেকে বেস্ট ঈদ বাবা, সব থেকে বেস্ট ঈদ। এটা সত্যি অন্যরকম একটি ঈদ ছিল শর্মির জীবনে, খানবাড়ির সবার জীবনে। বিগত কয়েকদিনের ঝড়ঝাপটা পেরিয়ে একটা প্রশান্তিদায়ক ঈদের সকাল। হসপিটালে দায়িত্বরত নার্স এবং ডাক্তাররা যারা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি ঈদটাকেও উপভোগ করতে পারছে। মোটামুটি সুস্থ রোগীদের ভীষণ উচ্ছ্বাসিত লাগছে। একঘেয়েমি ভাব কেটে গেছে সবার। ডক্টরস রুমে ঈদের দুপুরে সিনেমা দেখার আয়োজন করা হয়েছে, যেটা শর্মির জন্য ছিল আরো একটা সারপ্রাইজ। তার মতো একটা রোগী এসেছে সিনেমা দেখতে, যারা হাঁটতে পারেন এবং মোটামুটি সুস্থ। রাউন্ড অফের ঘোর আপত্তি থাকলেও পেশেন্টদের বিনোদনের আর্জি জানিয়ে উর্বি এই ব্যবস্থা করেছে। সবাই পপকর্ন নিয়ে বসে গিয়েছে মুভি দেখতে। সবাই দেখছে হুমায়ুন আহমেদ পরিচালিত টেলিফিল্ম 9 নম্বর বিপদ সংকেত। দুজন ব্লগার এসে সিটি মেডিকেয়ারের ঈদ উপলক্ষে এই আয়োজন পুরোটা ভিডিও করে নিয়ে গিয়েছে। সবাই খুব আনন্দিত।
সব থেকে বেশি আনন্দিত উর্বি। শুধু শরীর নয়, মনটাও তার আগের থেকে বেশ ভালো লাগছে। সে প্রায় ছোটাছুটি করে সব আয়োজন করছে। রানব আর চোখে উর্বিকে দেখে। আগের মতো প্রাণ চঞ্চলতা খুঁজে পেয়েছে মেয়েটা। তার রওনফের দৃষ্টিগোচর হয়নি। মুভি দেখতে দেখতে সবাই মাঝে মাঝে বেশ শব্দ করে হেসে উঠছে। হাসছে শর্মীয়। রওনফ শর্মীকে বলে, এত জোরে হেসো না মামনি, তুমি পুরোপুরি সেরে ওঠোনি। শর্মী মাথা নেড়ে মুভিতে মনোযোগ দেয়। উর্বি রওনফের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে রওনফ চোখ সরিয়ে নেয়। তারপর খাড়িং বাঁধে উর্বিকে বলে ওঠে, আনন্দ করছো করো, এই শরীরে এত লম্ফঝম্প করার তো কিছু নেই। উর্বি মুসকি মুসকি হাসে। রওনফ অবাক হয়ে বলে, হাসার কি বললাম? উর্বি গলা খাঁকড়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, না মানে কেউ একজন বলেছিল স্বামী হিসেবে সে কোনো অধিকার বোধ দেখাবে না, কিন্তু সে বেখেয়ালে তার কথাটা রাখতে পারলো না, তাই হাসি পাচ্ছে আমার। কথাটা বলে উর্বির নকল হাই তোলার ভান করে। রওনক উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু সময় পরে অত্যন্ত ঠান্ডা গলায় বলে ওঠে, আমার বেবির জন্য বলেছি, অধিকার বোধ দেখাইনি। আমি আমার বেবির প্রতি কনসার্ন। উর্বি আহত হয়, বিরক্ত হয়, রেগে যায়। রওনক পাত্তা না দিয়ে উঠে দাঁড়ায়। হসপিটালে ঈদ উপলক্ষে একটা মিলের আয়োজন করা হয়েছে দুপুরে। তার তদারকি করতে যেতে হবে। উর্বি ঠায় বসে থাকে শুকনো মুখে। এখনো হয়নি ডক্টরের শাস্তি খেলা। এখনো পড়েনি ডক্টরের রাগ। আমিরুন ঠিক বলেছিল সেদিন, তার ভাইজান আসলে একটা জিনিস, উপরে উপরে দেখা যায় না, একজন ঠান্ডা মাথার খুনি। উর্বি চুপচাপ বসে থাকে বিষণ্ণ ভঙ্গিতে। বিড়বিড় করে বলে, হৃদয়হীন ডক্টর। অন্ধকার গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে উর্বি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। উর্বি হাতড়ে হাতড়ে হাঁটছে। উঁচু নিচু পথে আন্দাজ করে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে তার। কর্ণগহীনে পৌঁছায় নাকি কান্নার আওয়াজ। শিশু সুলভ আদুরে কণ্ঠে কেউ তাকে ডাকছে, মা মা কিছু তাড়াতাড়ি মা। উর্বির পায়ের গতি বেড়ে যায়। অস্থির হয়ে ছুটতে থাকে, চেঁচিয়ে বলতে থাকে, এই তো জাদু, আমি আসছি। বাচ্চাটার কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। উর্বি ছটফট করে দৌড়াতে থাকে দ্রুত। কানে আসে মৃদু আওয়াজ, মা ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা। সামনে পা বাড়াতেই দেখে সামনে উঁচু পাঁচিল। কান্নার শব্দ দেয়ালের ওপাশ থেকে আসছে। উর্বি জোরে জোরে কাঁদতে থাকে, ধাক্কা দিতে থাকে দেয়ালে। এত উঁচু দেয়াল টপকানোর সামর্থ্য যে তার নেই। দু চোখ খুলে লাফিয়ে উঠে বসে উর্বি। এসির মধ্যেও তার শরীরটা কুলকুল করে কাঁপছে। বেশ শব্দ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। রানব তৎক্ষণাৎ উঠে বসে। উর্বির দিকে তাকিয়ে তার দিকে কিছুটা এগিয়ে বসে। এমনটা গত 3 দিন ধরে হচ্ছে। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে। তারপর সারা রাত নির্ঘুম কাটায়। ছটফট করে। উর্বি হাঁপাচ্ছে। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে রাখে কিছুক্ষণ। তারপর হাত সরিয়ে নেয়। রওনক উর্বির পিঠে একটা হাত রেখে বলে, রিল্যাক্স, স্বপ্ন ছিল ওটা। উর্বি জানে এটা স্বপ্ন ছিল, যা তাকে রোজ বিরক্ত করে। তার ফিরে পাওয়া জীবনের নতুন অস্বস্তির কারণ। সে শাড়ির আঁচল টেনে মুখ মুছে নিয়ে রাওনফের দিকে তাকায়। রাওনফ তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে। তারপর উঠে গিয়ে এক গ্লাস পানি আনে। পানিটা নিজেই খাইয়ে দেয় উর্বিকে। তারপর গম্ভীর হয়ে বলে, ফার্স্ট টাইমস্টার কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিছু চেঞ্জ আসে মায়েদের। একটু বিষণ্ণ লাগে, কান্না পায় ক্ষণে ক্ষণে, কারণে অকারণে। পুরো প্রেগনেন্সি পিরিয়ডই হতে থাকবে সব। ডিপ্রেস লাগবে। আর তুমি তো এমনিও দুঃখের সাগরে ভাসতে থাকা মহারানী, দুঃখের নেশা উর্বি, তোমার আরো বেশি লাগবে। উর্বি হাঁপাতে হাঁপাতে রাওনফের দিকে তাকায়। খুব সূক্ষ্মভাবে খোঁচা দিয়েছে উর্বিকে। ইদানিং সুযোগ পেয়ে ভীষণ কথা শোনাচ্ছে। উর্বি পাত্তা না দিলে যেন আরো বেশি শোনাচ্ছে। রওনক উর্বির দৃষ্টি উপেক্ষা করে ঘড়ির দিকে তাকায়। তারপর বলে, সময়ে অসময়ে খারাপ বেশি লাগলে নফল নামাজ আদায় করে নেবে, অস্থিরতা কেটে যাবে। উর্বির হঠাৎ খেয়ালে আসে। সে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়। রওনক উঠে বিছানা ভালো করে ঠিক করে দেয়। ডিউটি থেকে বাড়িতে ফিরে দেখেছে উর্বি বিছানা অগোছালো হয়ে ঘুমিয়েছিল। মাথার নিচে বালিশটা পর্যন্ত ঠিক ছিল না। ইদানিং কাহিল হয়ে হুটহাট ঘুমিয়ে যায়। শুরু থেকে ভদ্রমহিলা অগোছালো, তার জীবন অগোছালো, তার আচরণ অগোছালো।
উর্বি নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই রওনক বিছানা থেকে একটা বই হাতে নিয়ে বইটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, এমন বই পড়ার প্রয়োজন নেই। এই সময়টাতে মস্তিষ্কে চাপ পড়ে, মাইন্ড রিফ্রেশ হয়, এমন বই পড়বে। উর্বির ভালো লাগে না রওনকের এমন গম্ভীর কথাবার্তা। রাতের ক্যাপসুলটা নিয়ম করে খাবে, ওটা বাধ্যতামূলক। আলসেমি করবে না। নাও এখন শুয়ে পড়ো। উর্বি ঘুরে দরজার দিকে পা বাড়ায়। রওনক তার দিকে তাকিয়ে পড়ে। কোথায় যাচ্ছ? উর্বি দাঁড়িয়ে বলে, শর্মির কাছে। দেখে এসেছি আমি। উর্বি তবুও পা বাড়ায় সামনে। রওনক বলতে থাকে, ঘুমাচ্ছে দেখে এসেছি। উর্বি মাথা ঘুরিয়ে রওনকের দিকে তাকিয়ে বলে, সেটা তো আপনি দেখে এসেছেন, আমি তো আর দেখিনি। বলা মাত্রই উর্বি দরজার বাইরে পার রাখতেই ডান হাতে টান অনুভব করে। মুহূর্তে সে দেখল রওনক তাকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায়। কোনো কথা না বলে বিছানায় শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসে। উর্বি রওনকের দিকে তাকিয়ে থাকে। রওনক এসে বিছানায় নিজের নির্দিষ্ট স্থানে শুয়ে দু চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে উর্বিকে বলে, ঘুমাও, নিয়ম করে রাত জাগলে আমার বাচ্চার ক্ষতি হবে। মোহনা শফিউলের সাথে চট্টগ্রাম ফিরে গিয়েছে। অন্তরা ও সামিউলের সাথে রাজশাহী ফিরে গিয়েছে। বাড়িতে অবশিষ্ট রওনক, করিম খান এবং তার মাতা, স্ত্রী এবং 3 ছানা। 3 ছানা নয়, 4 ছানা। শর্মিকে বাড়িতে আনার 2 দিন হয়ে গিয়েছে। মেয়েটা সারাদিন ঘরে বসে থাকে। উর্বি যথেষ্ট চেষ্টা করে মেয়েটাকে একটু হাসি খুশি রাখতে। শর্মির বেশি হাঁটাচলা করার বারণ। তাকে 2 মাস বেড রেস্ট দিয়েছে ডক্টর। তাই সারাটা দিন কাটে বিষণ্ণতায়। কখনো কখনো বন্ধুরা এসে সঙ্গ দেয়, কখনো তার খালামণিরা। তবুও শর্মির মনটা ছটফট করে বাইরের দুনিয়ায় যেতে না পেরে। উর্বির দিনগুলো কাটছে ব্যস্ততায়। শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে, যদিও তবুও নিজেকে এ কাজে সে কাজে ব্যস্ত রাখে। এরই মাঝে রেজাল্ট কবির এসে বোনকে দেখে গিয়েছেন 2 বার। নিয়ে যেতে চেয়েছিলেন কিছুদিনের জন্য, যদিও উর্বি চায়নি। সারাদিনে 3 বেলা উর্বি নিচতলায় নামে, নয়তো তার সারাটা দিন রওশন মঞ্জিলের দোতলায় কেটে যায়। বাড়ির কাজের ধারের কাছে যাওয়ার তো দুঃসাহসও করে না সে। আরো একজন খালা রাখা হয়েছে সকাল থেকে সন্ধ্যা কাজের তদারকি করার জন্য। দোতলার উত্তর পাশের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল উর্বি। তার উদ্দেশ্য নিচতলা। উল্টো দিক থেকে হেঁটে আসছিল নাবিল। ধূসর রঙের একটা ফুল স্লিভ টি শার্ট আর একটা নেভি ব্লু রঙের ট্রাউজার। এক হাত পকেটে গুজে আয়েশি ভঙ্গিতে হাঁটছে। মাথায় একটা লাল রঙের ক্যাপ ঘুরিয়ে পড়েছে। উর্বিকে দেখে তার মুখভঙ্গি পরিবর্তন হয়। কপাল কুঁচকে স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে দ্রুত এড়িয়ে যাওয়ার চেষ্টায় সে। উর্বি নাবিলকে দেখে নিজেই গুটিয়ে যায়। সচরাচর সে নাবিলের আশেপাশে প্রয়োজন ব্যতীত এমনিতেই তার অস্তিত্ব পৌঁছায় না। বারান্দার দুপাশে সাজিয়ে রাখা আগের আমলের কিছু বড় বড় পিতলের ফুলদানি। একটার উচ্চতা প্রায় 3 ফুট। নাবিলকে আসতে দেখে উর্বি এক পাশে সরে হাঁটতে গেলে বেখেয়ালে গায়ের ধাক্কা লেগে একটা ফুলদানি এড়িয়ে পড়ে তার গায়ে। ঘটনাটা নাবিলের চোখের সামনেই ঘটে। সে হতভম্ব ভাব কাটিয়ে উর্বির দিকে ছুটে যাওয়ার আগেই উর্বি ফুলদানি সহ সামনে নেয় নিজেকে। নাবিল ঘুরে যায় তৎক্ষণাৎ। উর্বি মাথা তুলে নাবিলের দিকে তাকায়। নাবিল কপাল কুঁচকে হাঁটতে থাকে। পড়ে যায়নি, ঠিক আছে, ধরতে না গেলেও হবে। কোথাও লেগেছে কিনা এ প্রশ্ন করে এত আন্তরিকতা দেখানোর তো কিছু নেই। চোখ কপালে তুলে হাঁটলে তো এমন হবেই। এমনিতেও যতটা ঘৃণা করা উচিত এই মহিলাকে নাবিল করতে পারেনি, কোনো এক অজানা কারণে। এই মহিলার চোখে তার পাপার জন্য ভালোবাসা, উৎকণ্ঠা দেখে সে। শর্মিকেও সে যেটা দেয় তাতে নাবিল ইদানিং কোনো নাটক খুঁজে পায় না। সেই কৃতজ্ঞতা বোধ থেকে পুরোপুরি ঘৃণা নাবিলের আসে না। তবে এত আন্তরিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই। এমনিতেও উর্বিকে নিয়ে নাচার জন্য এবারের অনেক মানুষ আছে। হন্তদন্ত হয়ে নাবিল গিয়ে তার পাপার স্টাডি রুমে ঢোকে। দরজা লাগিয়ে দেয় ধপ করে। উর্বি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার সিঁড়ির কাছে যায়। খাবার টেবিলে পিনপতন নীরবতা। 2 জন মানুষ শুধু সকালে নাস্তা করতে বসেছে, রওনক এবং উর্বি। বাকিরা সবাই সকাল সকাল করে নিয়েছে। রওনক গিয়েছিল কিছু প্রতিবেশী বন্ধুকে নিয়ে লেক পার্ক সংলগ্ন এরিয়ায় জগিং করতে। আজ সে সকাল 11টা পর্যন্ত বাড়িতে থাকবে। উর্বি বসে চুপচাপ বাদামগুলো খাচ্ছিল। দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না।
রনব একটা নেভি ব্লু রঙের পোলো টি শার্ট গায়ে চাপিয়েছে, মাথায় ছেলের মতো একটা ক্যাপ পরেছে, তবে রংটা কালো। ফর্সা মুখটায় মানিয়েছে বেশ। রনব নিউজ পেপার থেকে চোখ সরিয়ে আমিরুনকে ডাকে। আমিরুন কিচেন থেকে বেরিয়ে এসে রনবের সামনে দাঁড়ায়। রনব একটা গ্লাস উঠিয়ে আমিরুনের হাতে তুলে দিয়ে বলে, শর্মিকে দিয়ে আয়, না খেতে চাইলে একটা লম্বা ধমক দিবি। আমিরুন হেসে মাথা নেড়ে চলে যায়। রনব উর্বির দিকে তাকায়। উর্বি প্লেটের ডিম দুটোর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তারপর একটা ডিম নিয়ে একটা কামড় বসাতেই চোখ মুখ খিচিয়ে ফেলে। তার রীতিমতো বমি পাচ্ছে, তবুও সে জোর করে খেতে থাকে। রনব নিউজ পেপারে দৃষ্টি রেখে বলতে থাকে, যতটুকু খেতে পারবে ততটুকুই খাবে, কিছুক্ষণ পর পর খাওয়ার চেষ্টা করবে। আমাকে দেখানোর জন্য ইচ্ছার বিরুদ্ধে খাওয়ার প্রয়োজন নেই। উর্বি রনবের দিকে তাকায়। সবকিছু নিয়ে খোঁচা মেরে কথা বলতেই হবে। রনব উর্বির দিকে একটা গ্লাস ঢেলে দিয়ে বলে, এটা খেয়ে নাও, ডিম রাখো, কাউকে দেখিয়ে খাওয়ার প্রয়োজন নেই। যেটুকু পেট নিতে চাইবে ততটুকু খাবে, পেট তোমার। উর্বি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, পেটের মধ্যে বাচ্চাটা তো আপনার, পরে বলবেন আপনার বাচ্চার পুষ্টি হচ্ছে না। কথাটা বলে উর্বি খুব দ্রুত ডিমটা শেষ করে গ্লাসের জুসটুকু শেষ করে উঠে চলে যায়। রনব টেবিলে বসে একা একা মুচকি হেসে কফির মগে চুমুক বসায়। স্বস্তি তো কিছুই পাচ্ছে না, যতখানি পাওয়ার কথা ছিল, অথচ তাতেই এত অস্থিরতা। ঘরে ঢুকে রনব আশেপাশে তাকিয়ে উর্বির উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। রুমে নেই উর্বি। রনব সোজা হেঁটে বারান্দায় চলে যায়। সেখানেও কেউ নেই। পা বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে সে শর্মির রুমে গিয়ে উর্বির খোঁজ করে ও পায় না। রনব কপাল কুঁচকে ফেলে। যে ধরনের ইমোশনাল মহিলা, তাতে রনবের খাপ ছাড়া আচরণে শিক্ষা হওয়া তো দূর, উল্টো হিতে বিপরীত হয়ে কেঁদে কেটে অস্থির না হয় আড়ালে আবডালে। সেটা রনবের মোটেও কাম্য নয়। সে তো উপলব্ধি করাতে চাইছে উর্বিকে জীবনের মানে। তার উদ্দেশ্য এই অবস্থায় স্ত্রীকে কষ্ট দেওয়া নয়। কিন্তু এই মেয়েটা রনবের অভিমান ভাঙানোর চেষ্টা না করে উল্টো নিজের অভিমানের দেয়াল তুলছে। এটা আজীবনের মাথা মোটাই থেকে যাবে। রনব একটা গভীর নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে। সে জানে উর্বি ওখানেই থাকতে পারে। রনবের ধারণা ঠিক, উর্বি ছাদেই ছিল। ছাদের রেলিং ধরে উর্বিকে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে রনব নিশ্চিন্ত হয়। আর যাই হোক, মন খারাপ করে নেই। অনুসন্ধানী দৃষ্টিতে প্রকৃতিকে দেখছে। দূর থেকে উর্বিকে অবলোকন করে সিঁড়ির দিকে পা বাড়াতেই উর্বির চোখে পড়ে যায় রনব। উর্বি ঘুরে দাঁড়িয়ে রনবকে এভাবে ছাদে দেখে বলে ওঠে, হাওয়া খেতে এসেছিলাম। রনব গম্ভীর হয়ে পড়ে, হ্যাঁ, তোমার ইচ্ছে, আমাকে বলছো কেন? এটা তো আমাকে জানানোর প্রয়োজন নাই। উর্বি কয়েক মুহূর্ত রনবের দিকে তাকিয়ে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো লুকোচুরি না থাকুক, আবার না হলে কথা শোনাবেন। এটা কেন লুকিয়েছো, ওটা কেন লুকিয়েছো, এই সব বলবো এখন থেকে। আমি এখানে ছাদে হাওয়া খেতে এসেছি, গোপনে দুঃখ বিলাস করতে নয়। তাই চিন্তিত হবার কোনো দরকার নেই। আমি দুঃখের সাগরে সাঁতার কাটছি না, আর আপনার বাচ্চার উপরেও কোনো প্রভাব পড়ছে না। এক নাগাড়ে বলে উর্বি শেষ করে। রনব হাসি চেপে রেখে গম্ভীর হয়ে পড়ে। ড্রামা খুব ভালোই করতে পারো। উর্বি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিচে চলে যায় চুপচাপ। রনব ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আশেপাশের প্রকৃতি দেখতে থাকে। আজ 29শে জুন, নাবিলের মায়ের 11তম মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছর এই দিনটায় রওনক বাড়িতে ডেকে এনে মাদ্রাসার 500 এতিম খাইয়ে দেয়। নাবিলের ফুপিরা এবং খালামণিরা প্রত্যেক বছর এই দিনটাতে রওশন মঞ্জিলে আসে। সীমালার মৃত্যুবার্ষিকীতে এতিমদের জন্য রান্নাবান্না করে বাড়ির লোকজন নিজ হাতে পরিবেশন করে খাওয়ায়। বাগানের খোলা জায়গাটিতে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল, আর উত্তর পাশের বড় আম গাছটার নিচে তাঁবু খাটিয়ে বাচ্চাদের জন্য খাবারের স্থান তৈরি করা হয়েছে। উর্বি আঁচল কোমরে গুছিয়ে প্লেট এগিয়ে দিচ্ছে। সবার বারণ সত্ত্বেও সে কাজ করছে। উর্বি খেয়াল করে বাচ্চাদের জন্য কাজ করতে তার একটুও কষ্ট হচ্ছে না, বরং সে সুস্থ বোধ করছে। রওনক পাঞ্জাবির হাতা গুটিয়ে বাচ্চাগুলোর প্লেটে মাংস দিয়ে যাচ্ছে। আমিরুন এবং শোভনা তাদের সাহায্য করছে। বাচ্চারা সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। সে দৃশ্য দেখে সবার চোখ জুড়িয়ে যাচ্ছে। শর্মিকে নিচে আনা হয়নি। নাবিল, স্বামী ও পাপার সাথে কাজের তদারকি করছে। সবাই কাজের ব্যস্ততায় উর্বির দিকে কেউ খেয়াল করেনি।
শেষ ছুটে কোথাও যাচ্ছিল হঠাৎ। শারমিন তা দেখে চেঁচিয়ে ওঠে। আন্টি, কি হয়েছে আন্টি? রাউনাপ ঘুরে তাকায়, সবাই সেদিকে তাকায়। উর্মি মুখে হাত চেপে ছুটছে। রাউনাপ তার হাতের মাংসের বাটি আমিরুলের হাতে দিয়ে সেদিকে যায়। বাড়ির সবাই তার পিছু পিছু যায়। উর্মি গিয়ে কিচেন সংলগ্ন বেসিনে বমি করতে থাকে। রবনব গিয়ে পেছন থেকে উর্মিকে ধরে। বাড়ির সবাই থমকে দাঁড়িয়ে লিভিং রুমে। তারা ভেবেছিল অন্য কোনো অসুবিধা হয়েছে হয়তো, তাই সবাই উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে। রাউনাপ উর্মিকে ধরে রেখেছে। নিচে সরে কি কি যেন বলছে। এখান থেকে তা স্পষ্ট শোনা যাচ্ছে না। বাড়ির সবাই সেদিকে আড়ে আড়ে তাকাচ্ছে। এই যে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীলতার যে দৃশ্যটি, এটি হয়তোবা পৃথিবীর অন্যতম অদ্ভুত সুন্দর একটি দৃশ্য, যা দেখতে সবার মন ভরে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবাই পুনরায় বাইরে তাঁবুর কাছে চলে যায়। নাবিল আরো কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। তার পাপার নতুন বেবিটা নিয়ে খুব এক্সাইটেড। সে শুধু সেটাই দেখতে পাচ্ছে। তার সঠিক অনুভূতি সে ধরতে পারছে না। তার কি পাপার ওপর রাগ হওয়া উচিত, নাকি শর্মী শায়মির মতো ভাই বোন আসার খুশিতে আনন্দিত হওয়া উচিত? তার কি করা উচিত? দোটানায় কাটছে তার দিন। সে চোখ সরিয়ে উর্মির দিকে তাকাতে পুনরায় বিরক্তি ছেয়ে যায় চোখে মুখে তার। সোজা হেঁটে সে বাইরে চলে যায়। উর্মির দৃষ্টি ঝাপসা, ভীষণ গা গুলিয়ে উঠছে তার। রাউনাফ আগলে নিয়ে উর্মির গালে হাত রেখে ডাকতে থাকে তাকে। উর্মি কোনো মতে বলে ওঠে, একটু ঘরে দিয়ে আসবেন আমায়, শরীরটা ভীষণ খারাপ লাগছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে রাউনাফ বলতে থাকে, কে বলেছিল নিচে যেতে? যা করার প্রয়োজন নয় সেটা আগ বাড়িয়ে করতে যাও, যা করার প্রয়োজন সেটা করতে চাও না। উর্মিকে পাজাগোলা করে তুলে নেয় রাউনাফ। উর্মি অস্পষ্ট স্বরে বলতে থাকে, কি করা প্রয়োজন আমার? রাউনাফ কথা বলে না, চুপচাপ সিঁড়ি ভাঙতে থাকে। উর্মি পিট পিট করে তাকিয়ে আছে তার দিকে। যদিও উর্মির গায়ের ওজন স্বাভাবিকের তুলনায় কম, তবুও সিঁড়ি ভাঙতে বেশ কষ্ট হচ্ছে লোকটার। গলার অ্যাডাম অ্যাপেল ওঠানামা করছে দ্রুত। উর্মি ছুঁয়ে দিতে গিয়েও দেয় না। সে দু চোখ বন্ধ করে নেয়। কতদিন পরে এভাবে মিশে আছে এই লোকটার সাথে, সেই পরিচিত গন্ধের সাথে মিশা আছে। বিছানায় শুইয়ে দিয়ে রাউনাফ উর্মির ব্লাড প্রেশার চেক করে। উর্মি দু চোখ বন্ধ করে রেখেছে, ধিমি আওয়াজে বলছে, আপনি নিচে যান, নাবিল কষ্ট পাবে। ওর মায়ের নামে মিলাদের দিনে আপনি আমাকে নিয়ে ব্যস্ত। এটা ইচ্ছে করে করিনি, আমি খুব চেষ্টা করেছি সুস্থ থাকার। হঠাৎ কি যে হলো। রাউনাফ উর্মির দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। তারপর জানালার পর্দাগুলো টেনে দিয়ে এসির পাওয়ার কিছুটা বাড়িয়ে দিয়ে দরজার দিকে যেতে যেতে বলে, খাবার পাঠিয়ে দিলে চুপচাপ খেয়ে শুয়ে থাকবা। রাউনাফ চলে যায়। উর্মি দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নেয়। দু চোখ বন্ধ করে হিসেব মেলাতে থাকে। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব করতে গেলে উর্মি দেখতে পায় তার না পাওয়ার চেয়ে পাওয়ার সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। গভীর রাত, নিস্তব্ধ পুরো কলোনি। এমনিতেও এ এরিয়া সবসময় কোলাহলমুক্ত। তার উপর কিছু কুকুর মাঝে মাঝে শব্দ করে ডেকে ওঠে। রাতের সময় বুঝিয়ে দিয়েছে রাউনাফ, শর্মী আর শাইমের ঘরে ছিল। আজ অনেকদিন পর মেয়ে দুটোকে কিছুটা সময় দিতে পেরেছে সে। আজ তাদের মামার মৃত্যুবার্ষিকী ছিল। মন খারাপের কথা তো পাপাকেই শোনাবে তারা। দুজনে ভীষণ কাঁদে এই দিনটাতে পাপাকে জড়িয়ে ধরে। মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার মাম্মার স্মৃতিচারণ করে রাউনাফ। তাদেরকে শোনায় সীমালার চঞ্চলতার গল্প। যখন তার মাম্মার গল্প শুনে দু চোখ তাদের চকচক করে আনন্দে। শর্মীর একবারেই মনে নেই তার মাম্মার কথা। শাইমের স্মৃতিতে কিছুটা ভেসে ওঠে মাম্মার সাথে কাটানো দিনগুলি। নাবিল কখনো তাদের সাথে অংশ নেয় না। এই দিনটিতে সে একা একাই মাকে নিয়ে ভাবতে পছন্দ করে। রাউনাফও তাকে বিরক্ত করে না। দুটো মেয়ে পাপার বুকে মাথা ঠেকিয়ে নাক টানে। রাউনাফ মেয়ে দুটোকে নিজের থেকে আলগা করে বলে, চোখ মোছো। দু বোন চোখ মোছে। রাউনাফ উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকায়। রাত 1:30 বেজে গিয়েছে। মেয়েদের সাথে কথা বলতে বলতে খেয়ালই করেনি সে। দুবোনকে গুড নাইট বলে সে ঘরের দরজা টেনে বেরিয়ে যায়। আজ সারাদিনে উর্মির শরীরের খোঁজ নেওয়া হয়নি। মূলত সন্ধ্যা অব্দি ঘরেই ঢোকেনি রাউনাফ। আমিরনের থেকে জেনে নিয়েছে উর্মি খেয়েছে, আর সন্ধ্যার পরে তো মেয়েদের সাথেই ছিল। রাতের খাবারটাও উর্মির জন্য ঘরে পাঠিয়েছিল রাউনাফ। ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুরে উর্মির দিকে তাকায়। হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে, খোলা চুলে,
অসম্ভব সুন্দর এই রমণীকে ঘুমন্ত অবস্থায় 3 গুণ বেশি সুন্দর লাগে। আর ইদানিং মুখটা একটু ফোলা ফোলা লাগে, চেহারায় একটা মায়েদের মতো ছাপ পড়েছে। এক হাত উর্বি পেটের উপর দিয়ে রেখেছে, অন্য হাত কপালে রেখে ঘুমোচ্ছে। রৌনক ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে নেয়, তোয়ালে দিয়ে মুখ মুছে টয়লেটে নির্দিষ্ট স্থানে রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। বিছানায় না উঠে যে পাশটাতে উর্বি শুয়েছে সেই পাশটাতে বসে উর্বির মুখের দিকে তাকায়। গায়ের রং বরাবর নজর কাড়া ভদ্র মহিলার, কিন্তু এই সময়টিতে যেন আরো বেশি মোহনীয় লাগছে তাকে। চোখ ঘুরিয়ে উর্বির কপাল থেকে বাম হাতটা টেনে হাতের কবজিতে নজর বোলায় রৌনক। কতটা সেরে উঠেছে ধীরে ধীরে, কিন্তু দাগটা চোখে লাগার মতো থেকে যাবে সারা জীবন। থাকুক, যতবার ভদ্রমহিলা দেখবে ততবার যেন তার বুক কেঁপে ওঠে ওই ভয়ঙ্কর দিনটির কথা মনে করে। এটাও একটা শাস্তি, এমনিতেই শাস্তি অনেক কম দেওয়া হচ্ছে। রৌনক কি করবে? রৌনক পারে না, তার মায়া লাগে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। তারপর হঠাৎ করেই উর্বির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় রৌনক। একটা গভীর নিঃশ্বাস ফেলে আরো কিছুক্ষণ উর্বিকে দেখে রৌনক উঠে দাঁড়ায়। তারপর এখন সে পড়তে হবে। রৌনক ঘুরে দাঁড়ায়, হঠাৎ তার হাতে টান অনুভব করে সে, কিছুটা চমকে ওঠে। মাথা ঘুরিয়ে উর্বির দিকে তাকাতে দেখে উর্বি শুয়ে তার দিকে তাকিয়ে আছে। রৌনক মুখভঙ্গি গম্ভীর করার চেষ্টা করে, কিন্তু উর্বি তা পাত্তা না দিয়ে নিচু স্বরে বলে, আরেকটা দিন। রৌনক নিজের হাতের দিকে তাকিয়ে আছে, উর্বি তাকিয়ে আছে তার দিকে। হাত থেকে দৃষ্টি সরিয়ে রৌনক উর্বির মুখের দিকে তাকায়। উর্বি আবারও অস্পষ্ট স্বরে বলে ওঠে, আরেকটা দিয়ে যান। রৌনক নিজের হাত ছাড়িয়ে নিতে গেলে উর্বি হাত ছাড়ে না, ধীরে ধীরে উঠে বসে। রৌনকের চোখে চোখ রেখে বলে ওঠে, চুমুটা খেয়েছেন কার কপালে? রৌনক নিশ্চুপ। উর্বি খোঁচা মেরে বলে ওঠে, আমার কপালে চুমু খাওয়ার সাথে আপনার বাচ্চার সুস্থতার কোনো সম্পর্ক নেই। চুমুটা খেলেন কেন? রৌনক আবারও বিছানার এক পাশে বসে পড়ে, দেখতে থাকে উর্বিকে। উর্বি বলতে থাকে, এর থেকে আমায় আরো 2টো চড় মেরে দিন, তবুও এমন করবেন না। আর ক্ষমা চেয়েছি তো, আর দেব না নিজেকে কষ্ট, দেব না আপনাকে কষ্ট, করব না অসম্মান। বুঝতে পেরেছি, ঘুমাও। এত উত্তেজিত হওয়া ঠিক হচ্ছে না, আমার বাচ্চার অসুবিধা হবে। ঠান্ডা গলায় জবাব দিয়ে রৌনক পুনরায় উঠে দাঁড়াতেই উর্বি আবারও হাত টেনে ধরে রৌনকের। রৌনক উর্বির দিকে তাকায়। উর্বি ছল ছল চোখে তাকিয়ে আছে রৌনকের দিকে। রৌনক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচু স্বরে উর্বিকে বলে ওঠে, কি কেঁদে ফেলবে? কাঁদবে? উর্বির ঠোঁট কাঁপছে। রৌনক বলে, ওয়েট, এখনই কেঁদো না, একটু ওয়েট করো। কথাটা বলে রৌনক জোর করে উর্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরের মাঝামাঝি স্থানে অবস্থানরত টি টেবিলের ওপর থেকে টিস্যু বক্স নিয়ে উর্বির পাশে বসে। উর্বি দেখতে থাকে রৌনককে। রৌনক উর্বির হাতে টিস্যু বক্স ধরিয়ে দিয়ে উর্বির চোখে চোখ রাখে, স্বাভাবিক গলায় বলতে থাকে, না, এবার শুরু করো। পুরো বক্সটা ইউজ করবে আজ রাতে, দরকার পড়লে আরেকটা এনে দেবো। উর্বি অস্পষ্ট স্বরে বলে, কেন করছেন? কি করছি? কষ্ট দিচ্ছেন? আর তুমি কি করেছিলে? ক্ষমা চেয়েছি তো। বেকুলতা উর্বির কণ্ঠে। হয়ে গেছে, আপনি ক্ষমা চেয়েছেন আর আমি ভুলে যাব সে বিভীষিকার সময় রাতটা। হসপিটালে বাচ্চা মেয়েটা আধমরা হয়ে পড়ে আছে, আর এদিকে স্ত্রী তার অনাগত সন্তানের জীবন নিয়ে টানাটানি। আশেপাশে গোটা পৃথিবীতে কেউ ছিল না আমাকে সামলানোর জন্য। একা একা সামলেছি সবকিছু। ভুলে যাব আপনার সামান্য ক্ষমা চাওয়াতে? শাস্তি দিচ্ছেন তো, শুধরে নেওয়ার চেষ্টাও তো করছি আমি নিজেকে। আর কি করব? যা শাস্তি দেওয়ার একেবারেই দিয়ে দিন। আমি আমি আমার স্বামীকে ফেরত চাই। আমি এটা চাই, আমি ওটা চাই, সবকিছু এখন থেকে আপনার চাওয়াতে হবে না। আবার যখন মনে হবে আপনি পুরোপুরি শুধরেছেন, আপনার মাথায় মস্তিষ্কে কিলবিল করতে থাকা পোকাগুলোকে ধ্বংস করতে পেরেছেন, যখন বুঝবো আপনার ব্রেন আসলেই কাজ করতে শুরু করেছে, তখন আপনি অবশ্যই আপনার স্বামীকে ফেরত পাবেন। এখন ঘুমান। উর্বির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই রৌনক খামছা মেরে টিস্যু বক্স থেকে একদলা টিস্যু পেপার বের করে উর্বির গাল মুছিয়ে দেয়। হাই তোলার ভান করে বলতে থাকে, নিন, আমি উদ্বোধন করে দিলাম। এখন শুরু করুন আপনার অশ্রু বর্ষণ, আর নিজেরটা নিজে মুছে নিন অনুগ্রহপূর্বক। একটু থেমে রৌনক বলে ওঠে, ওয়েট, ব্যাপারটা জমছে না, আর একটু ইন্টারেস্টিং করতে হবে। উর্বি অবাক চোখে তাকিয়ে আছে রৌনকের কথা শুনে।
রণব হাত বাড়িয়ে বেড সাইড টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে প্লে লিস্ট থেকে শ্রাবণের ধারার মতো পড়ে ছড়ে গানটা ছেড়ে দেয়। তারপর উর্বির দিকে তাকিয়ে বলে, নিন, এবার কন্টিনিউ করুন কান্না। চোখের সামনে শ্রাবণের ধারার মতো বিরতিহীন অশ্রু বর্ষণের এমন অভূতপূর্ব দৃশ্যের সাথে এই গানটি একেবারেই সামঞ্জস্যপূর্ণ। নিন নিন, শুরু করুন। আরে, আপনার চোখের আলগা পানি কোথায়? ফুরিয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি? কথাটা বলে রণব আরেকটা টিস্যু পেপার বের করে উর্বির হাতে দেয়। উর্বি এক ঝটকায় টিস্যু বক্সটাকে আর ফোনটাকে ঘরের মাঝ বরাবর মেঝে দিয়ে ছুঁড়ে মেরে রণবের দিকে তাকায়। কাপা গলায় বলে ওঠে, শর্মির পাপা, জি বলেন। আমি আমার স্বামীকে ফেরত চাই। সময় হলে পাবেন। উর্বির ঠোঁট কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, নাকের পেশি প্রসারিত আর সংকুচিত হচ্ছে। রণব এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। যদিও তার খুব হাসি পাচ্ছে, কিন্তু সে চেহারায় যথেষ্ট গাম্ভীর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আজ সে সিদ্ধান্ত নিয়েছে, যদি এই মেয়ে কাঁদে তাহলে সে আরো কাঁদিয়ে ছাড়বে, যদি না কাঁদে তাহলে সমস্ত শাস্তি মওকুফ করে বুকে টেনে নেবে। উর্বি কিছু বোঝে না, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু শেষমেশ না পেরে কেঁদেই দেয়, ফুপিয়ে কাঁদছে। রণব একটা গভীর শ্বাস ফেলে। শাস্তি মওকুফ করা গেল না এই ভদ্র মহিলার। আজ সারা রাত কাঁদুক। সে নির্লিপ্ত ভঙ্গিতে উর্বির কান্নাকে পাত্তা না দিয়ে ওদিক ফিরে শুয়ে পড়ে। উর্বি প্রচন্ড আহত হয় রণবের এমন আচরণে। সাথে সাথে কান্না থামিয়ে দিয়ে সে চোখ মুছে নেয়। চোখ মুখ মুহূর্তেই কঠিন করে সে বিছানা থেকে নামে। রণব উর্মির কর্মকাণ্ড আন্দাজ করার চেষ্টা করছে। উর্মি বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়। রণব বলতে থাকে, ঘরে কোনো ধরনের নাইফ বা ব্লেড নেই যেটা দিয়ে নিজেকে আঘাত করা যায়, হাত কেটে নকশা আঁকা যায়। উর্মি কপাল কুঁচকে ওপাশ ফিরে শুয়ে থাকা রণবের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বের হবার সিদ্ধান্ত নেয়। রণব সাথে সাথে উঠে বসে, দ্রুত পা ফেলে উর্মির দিকে এগিয়ে তার হাত টেনে ধরে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কোথায় যাচ্ছ? শর্মিদের ঘরে, এখন থেকে ওখানেই শোবো। ওরা দু বোন একটা বেড শেয়ার করে। আমার জায়গা হবে? ওদের কষ্ট হবে। ঠিক আছে, আমি অন্য কোনো রুমে যাচ্ছি তবে। রণব উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উর্বিকে পাজা কোলে করে তুলে নেয়। উর্বি প্রথমে চমকে উঠলেও সাথে সাথে কেঁদে ওঠে। রণব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আবার? এই, তোমাকে আমি ছাদের স্টোর রুমে রেখে আসছি বরং। কথাটা বলে রণব ঘরের বাইরে পা রাখতে যাওয়ার আগে উর্বির দু হাত রণবের গলা জড়িয়ে ধরে ফোপাতে থাকে। রণব দাঁড়িয়ে যায়। উর্বির চোখের পানিতে তার গ্রীবাদেশ ভিজে যাচ্ছে। উর্বিকে বিছানায় বসিয়ে দেয় রণব, কিন্তু উর্বি তার গলা ছাড়ছে না। শক্ত করে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। রণব ছাড়াতে চেষ্টা করেও পারে না। হাতের বাঁধন আরো শক্ত করে উর্বি। দুজনে ওভাবেই কিছুক্ষণ বসে থাকে। কেউ কোনো কথা বলে না। উর্বি কান্না থামায় না। হঠাৎ রণবের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে একটা হাত উর্বির পিঠে এবং আরেকটা হাত উর্বির মাথায় রাখে। কিছুক্ষণ উর্বির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলে ওঠে, আর দেবে কষ্ট আমাকে? উর্বি জবাব দেয় না, কাঁদতে থাকে। রণব বলে, কান্না না থামালে শাস্তির মেয়াদ বাড়বে। উর্বির সাথে সাথে কান্না থামিয়ে ঝটপট চোখের পানি মোছে। রণব হেসে ফেলে। উর্বির মাথাটা বুকের সাথে চেপে ধরে হাসতে হাসতে বলে ওঠে, বোকা হাঁসের ছানা। উর্বি পুনরায় কেঁদে ওঠে স্বস্তিতে। রণব ধমকের সুরে বলে, আবার? উর্বি কান্না না থামিয়ে আটকে আটকে বলে ওঠে, এই শেষ, আর হবে না। সকাল সকাল নাবিল উঠে গিয়েছে। সে ধীর পায়ে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে। গত দুদিন ধরে হালকা সর্দি জ্বর ছিল, এখন তার গায়ে একেবারেই জ্বর নেই, কিন্তু জ্বরের থেকেও ভয়ঙ্কর কিছু এসেছে। এক গাল ফুলে গিয়েছে, অসহ্য যন্ত্রণা লাগছে। রণব দেখে বলেছে মামস। প্রাথমিক কিছু ওষুধ দেওয়া হয়েছে, ঠিক মতো পরিচর্যা পেলেই সেরে যাবে। নাবিল একদিন যাবৎ কিছু গিলতে পারছে না। পানি খেতেও তার ভীষণ কষ্ট হচ্ছে। পানি খাওয়া তো দূর, কথা বলতেই তার জান বেরিয়ে যাচ্ছে। আয়নার সামনে থেকে সরে দাঁড়িয়ে সে ঘাড়ে একটা মাফলার পেঁচিয়ে বসে আছে। তার দৃষ্টি তার টেবিলের ওপর ফটো ফ্রেমটার দিকে। এটা খুব ছোটবেলায় তুলেছিল তারা। 3 ভাই বোন এবং মামা বাবা। শর্মির বয়স তখন 1.5 বছর ছিল। ফোনের ভাইব্রেশনের শব্দে নাবিলের ঘোর কাটে। সে ফোনটা তুলে হাতে নেয়।
ফ্রেন্ডরা সবাই গ্রুপ কল দিয়েছে। নাবিল কলটা রিসিভ না করে টেক্সটে লিখে দেয়, ক্যান্টক সামউড সিক। আমিরুন একবারটি বাড়ি নিয়ে নাবিলের ঘরের সামনে এসে দাঁড়ায়। নাবিল, বাবা আসুন। নাবিল মাথা নেড়ে আসতে বলে আমিরুনকে। আমিরুন ঘরে ঢুকে বাড়িটা নাবিলের বিছানার পাশে টেবিলে রাখে। নাবিলের দিকে তাকিয়ে বলে, এই বাল্লিটা কষ্ট করে খাও বাবা, নয়তো শরীরে জোর পাইবা না। এই ছাড়া তো অন্য কিছু খাইতেও পারবা না। নাবিল মাথা নাড়ায়, তার এখন খাওয়ার ইচ্ছে নেই। আমিরুন জোর করতে থাকে, খাও বাবা, বাইজান শুনলে রাগ করবো। নাবিল খাবে না, বাটিটা সরিয়ে দেয়। আমিনুর মুখ ফসকে বলে বসে, বড় ভাবি অসুস্থ মানুষ, কত কষ্ট কইরা বানাইছে। শান্ত বাবা, একটু খাইয়া নাও। কথাটা বলে আমিরুন জিভ কাটে। উর্বির দরজার বাইরে দাঁড়িয়ে কপাল চাপড়াতে থাকে। আমিরুনকে সে যেটা নিষেধ করে দিয়েছে বারংবার, আমিরুন সেটাই করেছে। নাবিল আমিরুনের কথা শুনে টেবিলের ওপর থেকে বালির বাটি উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মারতে উদ্যত হয়। খাবার ওটা রাগ দেখানোর বস্তু নয়। উর্বি কথাটা বলতে বলতে ঘরে ঢোকে। নাবিল থেমে যায়, উর্বির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর অস্পষ্ট স্বরে বলে ওঠে, নিজেকে নিয়ে ভাবুন আপনি, আমার কোনো কাজ করতে হবে না আপনার অসুস্থ শরীর নিয়ে। উর্বির চোখের ইশারায় আমিরুন ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি গিয়ে বিছানার এক পাশে বসে নাবিলের মুখের দিকে তাকায়। নাবিল নড়ে চড়ে বসে। উর্বি বলতে থাকে, তোমার মনে হচ্ছে আমি তোমার পাপাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি? দেননি। উর্বির প্রশ্নের সাথে সাথে নাবিল পাল্টা প্রশ্ন করে কর্কশ কণ্ঠে। নাবিল ম্লান হেসে দৃঢ়ভাবে বলে ওঠে, না, দিইনি। নাবিল উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি বলতে, আমি তো শুধু তোমার পাপার জীবন থেকে একটুখানি জায়গা নিয়েছি, যেরকম তোমাদের 3 ভাই বোনের জীবন থেকে একটু একটু জায়গা নিতে চাই। নাবিল চুপ করে আছে। উর্বি বলতে থাকে, আমি রাউন্ড অফ করিমের 3 ছানাকে ভয়ঙ্কর পছন্দ করি, স্নেহ করি, কারণ দে বিলংস টু রাউন্ড অফ করিম। তাদের দূরে সরিয়ে দেব? কথাটা বলে উর্বি উঠে দাঁড়ায়। বার্লির বাটিটা তুলে নিয়ে নাবিলের একটা হাত ধরে বাটিটা নাবিলের হাতে রাখতে রাখতে বলে, বাবা, কিছু কিছু সম্পর্কের সমীকরণ কখনো মেলানো যায় না। তোমার আমার সম্পর্কটাও সম্ভবত সেই রকম। খেয়ে নাও, নিশ্চিন্ত মনে খাও। তোমাদের পাপা তোমাদেরই আছেন। তিনি একজন শুদ্ধ মানুষ, কারো প্রতি অবিচার করেন না, তোমাদের মাম্মার প্রতিও করেননি। কাল সারা রাত তোমাদের পাপা ঘুমাননি, নামাজ আদায় করেছেন নিভৃতে। তার প্রার্থনায় কে ছিল তা আমি জানি, তা তুমিও জানো। কথাটা বলে উর্বি চলে যায়। নাবিল হাতের বার্লির বাটির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আদালত চত্বরে রাউন্ড অফ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ঘুরে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় উর্বির দিকে। উর্বি আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে আছে। রাউন্ড অফ তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে বলে, এসো। উর্বি অস্পষ্ট স্বরে বলে, শর্মির পাপা? আমি আছি। উর্বিকে থামিয়ে দিয়ে রাউন্ড অফ বলে। উর্বি রাউন্ড অফের হাতে হাত রেখে গাড়ি থেকে নামে। ঠিক সেই মুহূর্তে একটা পুলিশের ভ্যান এসে আদালত প্রাঙ্গণে থামে। আদালত প্রাঙ্গণে আজ প্রচুর ভিড়, অসংখ্য কেসে শুনানি আজ। পুলিশ ভ্যানটাকে দেখে উর্বি চমকে ওঠে। রণবের পেছনে গিয়ে দাঁড়ায়। রণব উর্বির ঘাবড়ে যাওয়ার মুখটা অবলোকন করে পুলিশ ভ্যানের দিকে তাকায়। কনস্টেবল ভ্যান থেকে আসামি নামায়। রণব নিচু গলায় উর্বিকে বলে, অন্য কেসের আসামি। উর্বি অসহায় ভঙ্গিতে রণবের দিকে তাকায়। রণব ঠান্ডা গলায় বলতে থাকে, মুখোমুখি হতেই হবে। কথাটা বলে রণব উর্বির হাত ধরে এগিয়ে যায় দালানের দিকে। এজলাসে প্রায় 50 অধিক লোক। গরমে ঘেমে নিয়ে সবাই একাকার। মাথার উপরে যে ফ্যানগুলো ঘুরছে সেগুলো বাতাস দিচ্ছে কম, আওয়াজ দিচ্ছে বেশি। উর্বির প্রচন্ড অস্বস্তি হচ্ছে। ধীরে ধীরে অসুস্থ বোধ করছে সে। উচ্ছ্বাসকে এখনো এজালাসে হাজির করা হয়নি, তবে উচ্ছ্বাসের বাবা এসেছে। চুপচাপ নিজের পেছনে দুজন দেহরক্ষী দাঁড় করিয়ে বসে আছে। মাথা তুলে উর্বির দিকে এক পলক তাকিয়েছিল, আর তাকায়নি। বিচারক আসনের মাথার ওপর ফ্যানটা ঘুরছে ঘটর ঘটর করে। বিচারক নেই। একাধিক আইনজীবী এবং অন্যান্য দপ্তরিক কর্মচারী বিচারকের টেবিলে পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের আসন। একটি মামলার জন্যই একাধিক আইনজীবী। কে কোন পক্ষের বোঝা মুশকিল। উর্বি কিছুই জানে না, শুধু রাউন্ড অফ একজনের সাথে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথা বলেছিল বিধায় উর্বি বুঝতে পারে উনি বাদী পক্ষের।
আইনজীবীদের কৃপাহীন হট্টগোলে গম গম করছে এজলাস। এমন সময় বিচারক হন্তদন্ত হয়ে এজলাসে প্রবেশ করে। নিজে আসন গ্রহণ করে টেবিলে কলম দিয়ে ঠুক ঠুক আওয়াজ তুলতেই পুরো এজলাস নিস্তব্ধ হয়ে যায়। দুজন আইনজীবী নিজেরা নিজেদের পরামর্শ করে পুলিশ ইন্সপেক্টরের দীপঙ্করকে ইশারা করে। দীপঙ্কর বেরিয়ে যায় এজলাস থেকে এবং কিছু সময় পরে দুজন কনস্টেবলকে নিয়ে উচ্ছ্বাসকে এনে কাঠগড়ায় দাঁড় করায়। উর্ভির মুখ ঘুরিয়ে মাথা নিচু করে রনফের হাত খামছে ধরে। হঠাৎ উর্ভির অস্বাভাবিক আচরণ দেখে রনফ কাঠগড়ার দিকে তাকাতেই উচ্ছ্বাসকে দেখতে পায়। রনফের দৃষ্টি শান্ত। সে উচ্ছ্বাসকে কিছুক্ষণ দেখে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে উর্ভির পিঠে একটা হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কোনো ভয় নেই। উচ্ছ্বাস রনফ আর উর্ভির দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি কোনো অনুভূতি ব্যক্ত করছে না তার। খুবই শান্ত দু চোখের চাহনি। পরনে তার সাদা টি শার্টের উপরে একটা নেভি ব্লু শার্ট। বোতামগুলো একটিও লাগানো নেই। চেহারা দেখে তার ক্লান্তি বোঝার কোনো উপায় নেই। দাঁড়িয়ে আছে টান টান হয়ে। উর্ভি ছটফট করছে। সে এখান থেকে যেতে চায়। একটিবারের জন্য কাঠগড়ার দিকে দৃষ্টি দেয় না সে। রনফ এক হাত দিয়ে আগলে ধরে তাকে। সকল প্রমাণাদি পেশ করা হয়। বিচারক খুবই মনোযোগের সাথে ফাইল পড়েন। উচ্ছ্বাসের নামে মোট 3টি চার্জ ছিল: হত্যা, হত্যার চেষ্টা এবং নারী নির্যাতন। সকল প্রমাণাদি ছানবিন করে বিচারকের রায়ে উচ্ছ্বাসের সর্বমোট 16 বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তার সাথে অর্থ জরিমানা। উচ্ছ্বাস চুপচাপ উর্ভির দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। সাখাওয়াত চৌধুরী দু চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। সাথে সাথে নিঃশব্দে কেঁদে ওঠে। হঠাৎ করে উচ্ছ্বাস ইজলাসের সবাইকে ভড়কে দিয়ে হেসে ওঠে পাগলের মতো। বিচারক নিজের কলম সরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকায়। রনফ চুপচাপ তাকিয়ে আছে উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস কিছু সময় হেসে জজের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আচ্ছা, আপনাদের আইনে বেঈমানের শাস্তি কি? তারা পৃথিবীতে উন্মুক্ত ঘুরে বেড়ায়, সুখী হয় কেন? উর্বি মাথা তুলে উচ্ছ্বাসের দিকে তাকায়। উচ্ছ্বাস জজের থেকে দৃষ্টি সরিয়ে উর্বির দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, বেঈমানের কোনো শাস্তি হয় না? উর্বি কাঁপছে। রনফ দাঁতের দাঁত চেপে উঠে দাঁড়ায়। ভরা ইজলাসের সবার সামনে চেঁচিয়ে উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বলে ওঠে, জিপ টেনে ছিঁড়ে ফেলবে স্কাউন্ড্রেল। জজ টেবিলে কলম ঠুকে রনফকে উদ্দেশ্য করে বলে, ডক্টর খান, এটা কোর্ট, বিহেভ ইউরসেলফ। রনফ পুনরায় বসে পড়ে। উর্ভি মাথা নিচু করে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে। তার মাথা ঘুরছে। রনফ উর্ভিকে আগলে ধরে। উচ্ছ্বাস পুনরায় বলে ওঠে, তুমি নিজেও জানো তুমি বেঈমান, তাই চোখ তুলে তাকানোর সাহস নেই, তাই না? উর্ভি রনফের হাত খামছে ধরে। রনফ আবারও উচ্ছ্বাসের উপর চেঁচিয়ে ওঠে, আফসোস, নিজের অসুস্থতা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছো না তুমি। আমি আমার পরিবারকে ভালোবাসি, নয় তোমার স্ত্রী কন্যার গায়ে হাত তোলার শাস্তি আমি নিজে দিতাম। জজ রনফকে চুপ করিয়ে দিয়ে কেসের শুনানি দিয়ে উঠে দাঁড়ায়। উচ্ছ্বাস উর্ভির দিকে তাকিয়ে আছে। উর্ভি রনফের বাহুতে মুখ লুকিয়ে বসে আছে। রনফ তার হাত ধরে আছে। উচ্ছ্বাস হঠাৎ দুপুরে কেঁদে ওঠে। এজলাসে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে। কনস্টেবল দুজন এসে উচ্ছ্বাসকে কাঠগড়া থেকে নামিয়ে নেয়। উচ্ছ্বাস বলতে থাকে, খুব বেশি কষ্ট হয়ে যেত আমার হয়ে থাকলে উর্বি। দীপঙ্কর উঠে গিয়ে উচ্ছ্বাসকে ধরে টানতে টানতে নিয়ে যায় এজলাসের বাইরে। সাখাওয়াত চৌধুরী উঠে দ্রুত ছেলের কাছে যায়। ছেলের সাথে মুক্ত বাতাসে শেষ সাক্ষাৎ করবে বলে। উর্বি সেই যে মুখ লুকিয়েছে আর কোনো সারা শব্দ করেনি। রনফ ভেবেছে ভয়ে কুকিয়ে গিয়েছে, তাই সেও এভাবেই আগলে ধরে রেখেছে। উচ্ছ্বাসকে এজলাস থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে রনফ ধিমি আওয়াজে উর্বিকে ডাকে। উর্বি। উর্বি সাড়া দেয় না। রনফ দুহাতে উর্বিকে নিজের থেকে আলগা করে দুহাতে মুখ আগলে ধরে মুখের দিকে তাকিয়ে দেখে উর্বি অচেতন হয়ে গিয়েছে। 208 নম্বর কেবিনে বদ্ধ কামরায় একটা বেডে টান টান হয়ে শুয়ে আছে উর্বি। তার দু চোখ বন্ধ। এটি মূলত হসপিটালের রেডিওলজি বিভাগের কামরা, যেখানে সব সময় দুজন বিশেষজ্ঞ ডাক্তার থাকেন। তবে আজ রনফ নিজেই উর্বির ইউএসজি করছে। সে বসে আছে আলট্রা সাউন্ড স্ক্রিনের সামনে। তার সামনে থাকা মনিটরে নিজের সন্তানের উপস্থিতি অবলোকন করে রনফ ঠোঁট বাঁকিয়ে হাসে। এই ব্যাপারটা সে প্রচন্ড উপভোগ করছে।
নাবিল, শাইমি আর শর্মির বেলাতেও। সীমালার ইউএসজি সব সময় সে নিজেই করত। হসপিটালে আল্ট্রাসাউন্ডের কামরায় সব সময় ওয়াইফের সাথে হাজবেন্ডকে থাকতে দেওয়া হয় রওনকের নির্দেশে। রওনক বিশ্বাস করে 9 মাস ধরে একটা নারী শুধু একটু একটু করে মা হয় না, বরং একজন পুরুষও একটু একটু করে বাবা হয়। তাই দুজনে মিলে উপভোগ করা উচিত সবকিছু। হাতে ট্রান্সডিউসারটা উর্বির তলপেটের উপর ঘুরিয়ে ঘুরিয়ে সন্তানের সার্বিক অবস্থা নিশ্চিন্ত করছে সে। কামরায় তারা দুজন ব্যতীত আর কেউ নেই। রওনকে টুকটাক কথা বলছে, উর্বির থেকে কোনো জবাব আসে না। লোয়ার অ্যাবডোমেন খিচিয়ে থেকো না, আমার অসুবিধা হচ্ছে। বি ইজি।